ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও। পর্ব 14, সুরভি আক্তার। তোফায়েল কবির প্লেটের উপর হাত রেখে পূর্ণ দৃষ্টিতে দৃষ্টিপাত করলেন ছেলের দিকে। নিজের কণ্ঠে ভার করলেন আরও দ্বিগুণ। তার ছেলে যে বেপরোয়া একবার যখন বলেছে ফিরবে, তখন সে ফিরবেই, ওকে আটকাতে পারবে না কেউ। অনেক কথা সিদ্ধান্ত প্রকাশ করে জমিয়ে রেখেছেন তিনি। সঠিক সুযোগের অভাবে কিছুই বলা হয়ে ওঠেনি। আর এই ছেলে তো কোনোদিন এসবে গুরুত্ব দেবে না, তাও জানা আছে। মুখের খাবারটুকু গলা দিয়ে কোনো রকমে নামিয়ে কাঠ সরিয়ে বললেন তিনি, বিয়ের পর যাবে যাও, কোথায় যাবে যাও, বাধা দিয়ে লাভ নেই তোমায়, বাধা দেব না আমি। তবে যাওয়ার আগে জোরপূর্বক চাপিয়ে দেওয়া একটা বিয়ের সম্পর্ককে ভেঙে দিয়ে তবেই যাবে। আজও আইনিভাবে ডিভোর্সের সব ব্যবস্থা করবে, কাগজপত্র আগামী 2 দিনের মধ্যে তৈরি করবে। 2 দিন পর বিয়ে, অতঃপর তোমার ভাই চলে যাবে দেশ ছেড়ে। যাওয়ার আগে যেন মেঘা মামুনি ওকে মুক্ত করে দিয়ে যায়। সে যা যা ব্যবস্থা করার সব করবে। বিয়েটা কোনো ছেলে খেলা নয়। ছেলে খেলায় বিয়েটা হয়নি, আর না স্বাভাবিকভাবে হয়েছে। স্বাভাবিক নেই এই সম্পর্কটাও। এই অস্বাভাবিক সম্পর্কের কোনো মূল্য নেই। মূল্যহীন কোনো কিছুতে আটকে থাকবে না মেঘা। ওর লাইফ আছে, আর মুক্তি নিয়ে ও ওর লাইফ লিড করবে। কোনো ঝামেলা যেন না হয়। সব পেপারস তৈরি করার ব্যবস্থা করো। তার কথা শেষ হতে না হতেই কাঁচ ভাঙার বিকট ঝংকার উঠল। রুবিনা কবির ঝলকে উঠে চেঁচালেন তৎক্ষণাৎ, রৌদ্র! সবাই ধরফড়িয়ে চকিতে চায় রৌদ্রের দিকে। রৌদ্রের গভীর মুখশ্রী নীরেদ, ঝাঁঝালো দৃষ্টে জোড়া সামনে পানে স্থির, ক্রুদ্ধতা পরিলক্ষিত। সবার দৃষ্টি রৌদ্রের মুখ থেকে হাত নামালো। সবার দৃষ্টি রৌদ্রের মুখ থেকে হাতে নামলো। রাগের তোপে খানিক গ্লাসটা বাম হাতের মুঠোয় পিষ্ট করতে গিয়ে অধিক চাপে প্রয়োগের দরুন ঝনঝনিয়ে ভেঙে গেছে ফাঁকা গ্লাসটা। কাচের কুচি কুচি টুকরোটা ঝরঝরে করে আছড়ে পড়ল ডাইনিং টেবিলের ওপর। মুহূর্তেই বিন্দু বিন্দু রক্তকণা টুপটুপ করে গড়িয়ে পড়ল টেবিলের কাচের ওপর। মেঘাও সবার সাথে তাকিয়েছিল। এক বিন্দু রক্ত দেখে ছ্যাদ করে দৃষ্টি সরালো সে। চোখ খিচে হাত মুঠো করে চিবুক নামিয়ে নিল। অস্পষ্ট উচ্চারণ করলো ভয়ার্ত কণ্ঠে, ভাইয়া! আদ্র ছলকে চায় নিজের পাশে। মেঘাকে চোখ খিচে থাকতে দেখে আদেশ করে তরতরে গলায়, মেঘা চোখ খুলবি না একদম, টুকটুকি ওপের যতরা। খাওয়া আর হলো না কারোরই। খাওয়া ফেলে আদেশ তালিম করে মেঘাকে সাথে করে উপরে উঠল সাফা। রুবিনা কবির বিচলিত হয়ে পড়লেন ছেলের অবস্থা দেখে। একাধারে রক্ত ঝরছে। মেঘা শুভ্র খাওয়া ফেলে ফার্স্ট এইড আনতে ছুটল। নিজের শাড়ির আঁচল ছেলের হাতে চেপে ধরলেন রুবিনা কবির। কান্নার রোধ করা গলায় বললেন, কী সব শুরু করেছিস খেতে বসে? আপনাকে শুধু একটা বিষয়ে বলেছিলাম, নিজের ছেলের বিষয়ে জানতে বলেছিলাম, আর আপনি এসব কি বলছেন তখন থেকে? ছেলের থাকা না থাকা নিয়ে কিচ্ছু এসে যায় না আপনার। আপনি পড়ে আছেন ডিভোর্স নিয়ে। রোজও যাওয়ার আগে ডিভোর্স দিয়ে যাবে ওই মেয়েটাকে। তার মানে আপনি ছেলেটাকে আটকাবেন না। ছেলের যাওয়ার পথ রোধ না করে ওই মেয়েটার পথ সুগম করে দিতে চাইছেন? উঠে দাঁড়ালো তোফায়েল কবির। হ্যাঁ, চাইছে, কারণ ও একটা মেয়ে। ওর পরবর্তী জীবন আলাদা হবে। তোমার ছেলের মতো বেখেয়ালি বেপরোয়া হবে না। আর বাকি রইল ছেলের থাকা না থাকা নিয়ে। যেখানে তোমার ছেলের কাছে আমাদের কথা, আমাদের মান সম্মান কোনো কিছুই পরোয়া নেই, গুরুত্ব নেই, সেখানে ওকে আটকাতে কী গুরুত্ব দেবো আমি? 5টা বছর তোমার ছেলে বাইরে কাটিয়েছে। খোঁজ পেয়েছো কোনোদিন তোমার ছেলে তোমার খোঁজ নিয়েছে? নাকি নিজের খোঁজ নিয়েছে? বিদেশের মাটিতে কিভাবে জীবনযাপন করেছে জানো তুমি? জিজ্ঞাসা করো তো ওকে। সেখানে কিভাবে কাটিয়েছে এতগুলো দিন, এতগুলো বছর। ওর লাইফস্টাইল এভাবে বিন্দাসভাবে লাইফ লিড করেছে। কিভাবে করেছে ও? কি করেছে ও এতদিন? তিনি থামতেই স্তব্ধতা ছড়িয়ে পড়ল। রুবিনা কবির ফিরকে উঠলেন।
বললেন ভেজা গলায়। রৌদ্র না হয় একটু বেপরোয়া, তাই বলে ও শুধু আমার ছেলে হয়ে গেল? আপনার ছেলে নয়? কই, আপনি তো ওর খোঁজ নেননি এতদিন। কিভাবে কোন অবস্থায় দিন কাটিয়েছে ও, খোঁজ নিয়েছে না তো? ফোঁস করে তপ্ত শ্বাস ফেললেন তোফায়েল কবির। সত্যিই কি তিনি খোঁজ নেওয়ার চেষ্টা করেননি? এসব জানেন না রুবিনা কবির। শুভ্র ফার্স্ট এইড বক্স নিয়ে এক মুহূর্ত সাবধানে ব্যবধানে ফিরে আসলো। বিচলিত হয়ে টেবিলের উপরে বক্স রেখে বলল, রুডি হাত দেখি। রোজও না শুনে বেপরোয়া রোজও না শুনে পরোয়া না করে হুট করে উঠে দাঁড়ালো। মায়ের আঁচল থেকে নিজের হাত ছাড়িয়ে গটগট পায়ে দ্রুত কদমে উঠে গেল উপরে। রুবিনা কবির শুভ্র শুভ্র তৌসিফ কবির উভয়ই ডাকলেন, তবে গায়ে লাগালো না রোজের। তোফায়েল কবিরও দমলেন না। খাওয়া ফেলে বেসিনের দিকে এগোলেন তিনি। বাকিরা নির্বিকারত্ব বজায় রাখলো। এ বিষয়ে কারোরই কিছু বলার নেই। দুপুরের খাবারটা কারোই খাওয়া হয়নি শান্তি মতো। এখন বিকেল গড়িয়েছে। বাড়ির সাজাতে লোক এসেছে, ক্লিন করা হয়েছে পুরো বাড়ি। মেহমান এসেছে টুকটাক। শাহিনা কবিরের বাপের বাড়ি থেকে এসেছেন অনেকে, তবুও বাড়িটা ভর্তি নয়। বিয়েবাড়ির সমাগমের তুলনায় ফাঁকাই বলা চলে। বাদবাকি মেহমান আসলে পরিপূর্ণ হবে। বিয়েবাড়ির সমাগম বাড়ছে তখন। ক্লিনের লোকেরা চলে যেতেই মেঘা নিচে নামলো। ড্রয়িং রুমে অনেকে উপস্থিত, প্রায় সব মুখই মেঘার চেনা। আর 5 বছরে এ বাড়িতে থাকার দরুন অনেকবার এই মুখগুলোকে দেখেছে সে। টুকটুকির নানু, বাড়ির সবাই এসেছে। মেঘা নিচে নামতেই সবাই চকিতে তাকালো ওর দিকে। টুকটুকির মামি আন্তারা বেগম মেঘাকে দেখে স্বভাবসুলভ হাসলেন। খাতির দেখিয়ে নিচে থেকেই বললেন, আরে মেঘা ভালো আছো? হাসার চেষ্টা করে মেঘা উত্তর করে নরম বিনয়ী কণ্ঠে, জি মামি, আপনারা? এই তো আছি। ভালো না থাকলে বিয়ের 2 দিন আগে আসতে পারি। এবার মুখ খুললে বসলেন ভদ্রমহিলা। শাহিনা কবির, রুবিনা কবির ডাইনিং এর কাছে। আন্তারা বেগম গলা বাড়িয়ে বললেন আগ পিছে না ভেবে, শুনেছি রৌদ্র এসেছে। কোথায় ও? এসেই এসেছি থেকে তো দেখলাম না। স্বাভাবিক প্রশ্ন ধরেই উত্তর করলেন রুবিনা কবির, ও বেরিয়েছে একটু। তা মেঘা, এতগুলো বছর পর রোজকে দেখে কেমন লাগছে? সেই তো তোমাকে বিয়ে করেই পাড়ি জমিয়েছিল ওই দেশে। বছর 5 পেরোলো বোধহয়। এত বছর শ্বশুরবাড়ির অধীনে ছিলে, এখন তো স্বামী এসেছে। সম্পর্কটা কি এগোবে এবার? তোমাদের মাঝে সব ঠিকঠাক তো? শাহিনা কবির মেঘাকে এক পলক দেখে আন্তারা বেগমকে আটকালেন আরো কিছু বলার আগে। আহ ভাবি, কি বলছো তো বলো তো? এখন কি এসব কথা বলার সময়? মেঘা, কি হয়েছে? নিচে নামলি কেন? কিছু প্রয়োজন? মেঘা মলিন মুখে এগোয় সব উপেক্ষা করে। শাহিনা কবিরের কাজ ঘেঁষে কণ্ঠ খাতে নামিয়ে ভেজা গলায় বলে, আমার চেনটা খুঁজে পাওয়া যায়নি না মনি? ক্লিনাররা তো চলে গেছে, পায়নি তারাও? শাহিনা কবির মেঘার মুখের ওপর আলতো করে হাত ছুঁয়ে বললেন, এখনো এটা নিয়ে মন খারাপ করে বসে আছিস? তার মানে খুঁজে পাওয়া যায়নি? যায়নি, তবে যাবে না তা তো নয়। কোথাও ফেলেছিস কে জানে। এতদিন হারালি না, এখন হঠাৎ হারালো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই বিয়ের হাঙ্গামায় কোথাও খুঁজবো বল? পুরো বাড়িতে দেখা হয়েছে, পাওয়া যায়নি। তুইও এটা নিয়ে মন খারাপ করে বসে আছিস। এখন কি করব আমি? মেঘা মলিন হাসলো, বলল বিষণ্ণ হয়ে, কিছু করতে হবে না মনে, আর খুঁজতে হবে না। পাশ থেকে রবিনা কবির শক্ত কণ্ঠে বললেন, ওকে বলে দাও আপা, আজের বাবা একটা নতুন চেন গড়াতে দিয়েছেন ওর জন্য। আমাদের বাড়িতে যেহেতু হারিয়েছে, তাই তো আমাদেরই একটা চেনেই তো হয়েছে হারিয়েছে। এ নিয়ে অত মুখ কালো করে থাকার কি আছে? একটা চেনই তো ছিল মামুনি, ওই একটাকেই তো ছিল আমার মায়ের স্মৃতি। তাকে তো পাইনি, তার স্মৃতি পেয়েছিলাম। ওটাও নেই এখন। জানো, আমার কাছে কিছুই থাকে না কখনো, সব শুধু হারায়। হারানোর ন্যূনতম একটা তো খারাপ লাগবেই। আর কি জানো বললে, বাবা চেন করাতে দিয়েছেন কেন? আমার জন্য? ওসব আমার লাগবে না। একটা শূন্যতায় আর একটা পূর্ণ হয় না মামুনি। তোমরা কাজ করো, আমার জিনিস নিয়ে আর ভাবতে হবে না তোমাদের। মেঘা পিছু ফিরে সিঁড়ির দিকে পা বাড়ালো। দূরে যেতেই ধমকানো মতো করে রুবিনা কবিরের উদ্দেশ্যে চাপা স্বরে বললেন শাহিনা কবির, তুই সবসময় মেয়েটার সাথে এমন কড়া গলায় কথা বলিস কেন? হ্যাঁ, নরম কণ্ঠ হয় না? জানিসই তো ওই মেয়ের চেনটা ওর মায়ের শেষ স্মৃতি ছিল।
মায়া লাগে না ওই এতিম মেয়েটাকে দেখলে? মায়া লাগে দেখেই তো এতগুলো বছর ও এ বাড়িতে পড়ে আছে আপা। মায়া না থাকলে জায়গা হতো না এ বাড়িতে। ও এমনি এমনি পড়ে নেই, পড়ে থাকার মূল্য দিয়ে তবেই পড়ে থাকে। বিনামূল্যে জায়গা দিসনি ওকে। তোর ছেলের বউ হওয়ার ও কোনো সুবিধা দিসনি। আর না, ও কোনো সুযোগ নিয়েছে। সবসময় এভাবে ছোট করে কথা বলবি না ওর সাথে। সন্ধ্যায় ছাদে উঠেছে মেঘা, সাফা আর সাফার মামাতো বোন সাবা। সাবার বয়স সবে 17। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। সামনে ফাইনাল পরীক্ষা। পরীক্ষা ফেলে বিয়ে খেতে এসেছে ও। শুভ্রের বিয়ের জন্য মেঘা আর সাফাকে কত শখ করিয়ে নাচ তুলেছিল। এখন মেঘা নিয়মানে সবটা ঘোলাটে হয়ে গেছে। আর তার উপর সাফার পা ভাঙা, পুরোপুরি ঠিক হয়নি এখনো। এই পায়ে ধেই ধেই করে নাচতে পারবে না সে। মেঘাকে ছাড়া একা একা উৎসাহও পাচ্ছে না। মেঘাও বিমর্ষ হয়ে গুটিয়ে আছে। এতদিনের সব প্ল্যান, আশা, আকাঙ্ক্ষা বালি চাপা পড়েছে। কাল হলুদের অনুষ্ঠান হবে জাঁকজমকতা। গার্ডেনের ভেন্যু সাজানো হচ্ছে, ডেকোরেশনের কাজ চলছে সেখানে। মেঘা রেলিংয়ের ধার ঘেঁষে দাঁড়িয়ে একদৃষ্টে নিচে তাকালো। সাফা গান চালিয়ে আগে শিখে রাখা নাচগুলো মলিন চোখে দেখলো একটু। ইস, এই নাচগুলো কত কষ্টে আয়ত্ত করেছিল। এখন আর নাচতে পারবে না। ক্ষণে ক্ষণে গাল ফুলিয়ে নাক টানছে সাফা। মেঘা মনোযোগ দেয়নি ওদিকে। সাফা ফোন থেকে দৃষ্টি সরালো। মেঘাকে এমন বিমর্ষ চিত্তে দেখেও শান্তি মিলছে না কিছুতেই। খচখচ করছে সর্বদা। না পারছে আনন্দ করতে, আর না পারছে এই মেয়ের মনে আনন্দ জাগাতে। শেষমেশ ফোন ছেড়ে মেঘার দিকে এগোলো সে। ওকে পেছন থেকে আলতো করে স্নেহাবিষ্ট করে বলল, মেঘা, আমার না তোকে এভাবে দেখে একটু ভালো লাগছে না। হাসবি না তুই? কাল থেকে তোকে এমন উদাস দেখছি, আর ভালো লাগছে না। মেঘা প্লিজ, এবার একটু হাস। আমাদের সাথে বিয়েটা এনজয় কর। সেই কতদিন ধরে ভাইয়ার বিয়ের অপেক্ষায় আছি। এখন এই কারেন্ট মোমেন্টে এসে সব কিছুতে জল ঢেলে দিবি? আমি তো অর্ধেক জল ঢেলেছি, বাকিটা তুই উপর করে ঢেলে দিচ্ছিস। বিয়েটা কেমন মন মরা লাগছে। একটু তরতাজা এনজয় এনজয় কর। এনজয় না হলে চলে? তুই এনজয় কর। তোকে ছাড়া ভালো লাগছে না, কান্না পাচ্ছে আমার, বিশ্বাস কর। এই মেঘা, এবার একটু নর্মাল হ না আমার। হ না মা আমার। আমার পা ঠিক থাকলে তোকে এতক্ষণে নাচিয়ে ছাড়তাম, কিন্তু আমি তো ঠিক নেই। নিজে নাচতে পারবো না, তোকে কি করে নাচাবো? মেঘা মৃদু হাসলো। সাফা চট করে হেসে বলল, এই তো, তুই হাসলে আদ্র ভাইয়া যেন কি বলে, একদম আমার মেঘ বুড়ি। চল, আদ্র ভাইয়ার মেঘ বুড়ি, এবার নাচের স্টেপগুলো শেষবারের মতো মিলিয়ে নে। কালকে পারফর্ম করতে হবে তো। তুই নাচবি? পায়ের অবস্থা তো ভালো হয়নি এখনো। পারফর্ম করতে পারবি? আমি বাদ, তুই তো আছিস। আমি একা? আচ্ছা, আজু ভাইয়া কোথায়? বেরিয়েছে বোধ হয়। মেইল পার্টনার লাগবে বুঝলি। তুই তো তুই তো নেই। ভাইয়াকে নাচাবো কাল। সাফা চোখ বড় বড় করে চমকে বলল, এ ভাইয়া, আর নাচ হয়েছে। এসব চিন্তা বাদ দে। শুধুমাত্র বাড়ির ছেলে হলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু প্রফেসর আদ্রিয়ান কবির আদ্র, সে কিনা নাচবে? সিরিয়াসলি, ভাইয়াকে চিনিস না? ওই মহাশয়ের রূপ একেবারে এক এক রকম। তবে নাচুনি রূপ তার ডিকশনারিতে আছে বলে মনে হয় না আমার। ভাইয়ার কথা ছাড়। ছাড়বো না। ভাইয়াকে নাচিয়ে তবেই ছাড়বো। আর ইউ শিওর? 100%। বাজি লাগবি? চল বাজি লাগাই। আচ্ছা, আজও ভাইয়াকে যদি নাচাতে পারি তাহলে আগামী 1 সপ্তাহ তুই চকলেট ছুঁয়েও দেখতে পারবি না। ওকে। আর যদি হেরে যাস তাহলে আগামী 1 সপ্তাহ আমাকে অলমোস্ট আনলিমিটেড চকলেট খাওয়াতে হবে। আনলিমিটেড মানে আনলিমিটেড, যত খুশি তত। বাধাও দিতে পারবি না বলে রাখলাম। ওকে ডান। সাভা সাক্ষী। রাতটুকু পেরিয়েছে কোনো রকমে। এ রাতে রোজও বাড়ি ফেরেনি। সেই দুপুরের ঘর থেকেই নেমেই বেরিয়ে গেছে, আর ফেরেনি। ফোন বন্ধ, খোঁজ পাওয়া যায়নি। বিয়েবাড়িতে ছেলেকে নিয়ে মন খুলে হতাশ করতেও পারছেন না রুবিনা কবির। তিনি ব্যতীত কেউই তেমন চিন্তায় নেই, কেননা রৌদ্রকে সবাই চেনে। ও ছেলে আগেও বাড়িতে থাকতোই বা কত রাত। এক রাতে বাড়িতে কাটালেও সপ্তাহের বাকি 6টা রাত থাকতো বাইরে। এ বেঘরে বেপরোয়া ছেলেকে নিয়ে যত চিন্তা সব রুবিনা কবিরের। মা তো, মায়ের মন সর্বদা খচখাচানি রয়েই যায়। আজ এই দিনটা সকলের ব্যস্ততা, শত পেরেশানি। আজ ছুটোছুটি শুরু হয়েছে এদিক ওদিক।
বিকেলের দিকে কিছু ঝামেলা চুকিয়ে ফ্রেশ হয়ে নিল আদ্র। নিচে নেমে রুবিনা কবিরকে খুঁজে পাওয়া গেল না। তাকে খুঁজতে খুঁজতে ঘরে উঠল আবার। বাবা মায়ের দরজায় টোকা মেরে ঘরে ঢুকলো। আলমারি থেকে কাপড় বের করছেন রুবিনা কবির। মুখ কালো তার। আদ্র এগিয়ে আসলো। আম্মু, তুমি রুমে? আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, ঝাই ঝাই করে বললেন রুবিনা কবির। কি দরকার আমার সাথে? আম্মুর কণ্ঠ তিরিক্ষ দেখে কপাল কুঁচকায় আদ্র। শুধালেন, কারণ কি হয়েছে আম্মু? কি আবার হবে? এ বাড়িতে আমিই তো আলাদা, আমার চিন্তাধারা আলাদা। কারোর যাকে নিয়ে কোনো চিন্তা নেই, মাথা ব্যথা নেই, তাকে ঘিরেই আমার সব চিন্তা। কাল থেকে যে আজও রোজও বাড়ি ফেরেনি, এ বাড়ির কারো পরোয়া খেয়াল আছে? বিয়েতে মজেছে সকলে। আমার ছেলেটা বাড়িতে নেই, ফোন বন্ধ, কোথায় আছে না আছে কারো জানার বিন্দু মাত্র চেষ্টা নেই। কোনো চিন্তা নেই আমার ছেলেকে নিয়ে। আমি তো মা, সবার মতো কই হতে পারলাম আমি? ঠিকই তো, ওর চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে আমায়। আদ্র দীর্ঘশ্বাস ফেলে। এটাই ধারণা ছিল ওর। এজন্যই পরিস্থিতি বোঝার তাগিদে রুবিনা কবিরকে খুঁজছিলেন সে। আজও এগিয়ে এসে আম্মুকে টেনে খাটে বসালো। নিজে বসলো সামনাসামনি। আম্মুর হাত দুটো ধরে বোঝানোর স্বরে বলল, তুমি রুটিকে চেনো না? ও কেমন জানো না? আজ নতুন দেখছো ওকে? নাকি নতুন করে আবিষ্কার করছো? সূত্র বদলেছে। কোথায় বদলেছে? বদলেছে তো, শুধু বদল দেখাচ্ছে না। ওই মেয়েটা যদি এ বাড়িতে না থাকতো, তাহলে এত সব কিছু হতো না। যা হচ্ছে সব ওর জন্যই হচ্ছে। ওর জন্য রোজও থাকছে না বাড়িতে, আর ওর জন্যই আবার ফিরে যাবে রোজও। ও না থাকলে আর ফিরতো না, কিছু হতো না এসব। এখানে মেঘকে জড়াচ্ছ কেন? জড়াবো না তো কি করব? ওই মেয়ে কই মাথায় তুলে রেখেছে সকলকে, আর আমার ছেলেকে পায়ে ঠেলছিস ওর জন্যই। ওকে দেখেছিস রোদুকে? ওকে দেখলেই রৌদ্র রেগে যায়। ওকে কিন্তু রুটি এনে ফেলেছিল। তাই বলে এখনো ওকে আটকে রাখবি তোরা? ওকে তাড়িয়ে দে না এ বাড়ি থেকে। যেতে দে ওকে। ছোট তো যাবেই। তাহলে সময় নষ্ট করছিস কেন? পাঠিয়ে দে ওকে। আর তোর ভাইকে আটকা। কেউ গুরুত্ব দিচ্ছে না এ নিয়ে। শুনছে না আমার কথা। সময় আসেনি এখনো। আর সেও আসেনি ওকে নিতে। সময় আসলে সে এসে নিয়ে যাবে ওকে। এখন তোমার ছেলে কি করে তাই দেখবো। তখন তোমার ছেলে কি করে তাই দেখবো। আর একটা কথা বলি আম্মু, তোমার ছেলে বদলেছে ঠিকই, বদল দেখাচ্ছে না এটাও ঠিক। ও যতক্ষণ না বদল দেখাচ্ছে ততক্ষণ ওর বদল এ বাড়িতে কেউ নজরে নেবে না। তোমার ছেলেকে ধরা দিতেই হবে আগে। ধরা পড়ে গেলে ওকে নিয়েই এভাবে চিন্তা করতে হবে না তোমার। কি ভেবেছো তুমি আমরা আমরা সবাই অন্ধ, কিচ্ছু বুঝি না? তোমার ছেলে আর আমি এক নাড়িতে যুক্ত ছিলাম। তোমার ছেলেকে আমি হাড়ে হাড়ে চিনি। একটা কথা মিলিয়ে নিও, তোমার ছেলে কোথাও যাবে না আর। দেখি নিও, সে যাবে না আর যেতেও দেবে না অন্য কাউকেও। নিজের জিনিসের প্রতি আরেকটু টান আসুক, সে নিজেই আটকে যাবে, আর আটকাবেও। তুমি বেকার বেকার চিন্তা করছো মা। ওকে নিয়ে চিন্তা বাদ দাও। সুতোর টান পড়লে ও নিজেই চলে আসবে। কাল থেকে তা কাল থেকে তা ফেরেনি। এখন বিকেল করেছে, দেখো হয়তো আসছে তোমার ছেলে। রুবিনা কবির বেশি গভীরে বুঝলেন না। ঝাপসা চোখে পানি ঝরার আগেই দুহাতে পিঠ ঠেলে বসলেন। আজও কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হাসল। সন্ধ্যার আঁধার নেমে আসছে চারদিকে, ঘনীভূত হচ্ছে আশপাশ। আজ বাড়ি ভরপুর। বাকি সব অতিথিদের আগমন ঘটেছে আজ। বিয়ের আমেজে উন্মাতাল কবির মেনশন। গার্ডেনে হলুদের আলো আয়োজন করা হয়েছে। হুড়োহুড়ি পড়েছে পুরো বাড়িতে। এক একজন এক এক দিকে ছুটছে। শুভ্র আদ্র অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেছে বাইরে। মেয়েদের তৈরি হয়নি এখনো। হলুদের জন্য ড্রেস আপ আলাদা থিম কাজ করা হয়েছিল। মেয়েদের কাঁচা সবুজ রঙের শাড়ি, আর শুভ্র ব্যতীত সকলের একই রঙের পাঞ্জাবি। মোটামুটি সবার তৈরি হওয়া শেষ। টুকটুকির জন্য মেঘা লেট হয়েছে নিচে নামতে। এদিকে ওর অপেক্ষায় থাকতে থাকতে মেঘার ফোনে কল আসলো। ফোন রিসিভ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো সে। ওর কথা বলার মাঝেই টুকটুকির রেডি হওয়া ডান। নিজেই হয়েছে, আর এক মুহূর্ত অপেক্ষা করেনি ওই মেয়ে। মেঘা যে বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে এটা বেমালুম ভুলে গিয়ে ওকে ফেলেই নিচে নামলো হুড়মুড়িয়ে। বাড়ির সবাই এখন গার্ডেনে। মেঘার ফোনে কথা শেষ হতেই মিনিট 20 পেরিয়েছে। ঘরে গিয়ে দেখে টুকটুকি ওকে একা ফেলেই চলে গেছে নিচে।
ঘরে এদিক ওদিক চোখ বুলিয়ে দুদিকে মাথা নাড়ল মেঘা। বেরোনোর আগে আয়নার সামনে দাঁড়ালো, আবার নিজেকে সম্পূর্ণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল। মেঘা উজ্জ্বল ফর্সা, টুকটুকে তার গায়ের রং, সাজগোজ করেনি সেভাবে, হালকা সেজেছে। কাঁচা সবুজ রঙের শাড়িটা মেয়েটার শুভ্র সমুজ্জ্বল শরীরে মাখনের ন্যায় মিশে আছে। মাঝ বরাবর সিঁথি কেটে খোলা চুলগুলোকে খোপায় বেঁধেছে। সিঁথিতে একটা টানা কুটু টিকলি ব্যতীত অন্য অলংকার নেই পরনে। গর্জিয়াস বেমানান হলেও মেঘার হালকা সাজগোজে এটাই মানানসই। ঠোঁটে একটু গোলাপি ঠোঁট রঞ্জন, চোখে কাজল পড়ে না মেঘা, আজ একটু পড়েছে চিকন করে, তাই তার সাজগোজ। অমায়িক সুন্দর মেয়েটাকে এতেই বড্ড শুভ্র লাগছে দেখতে, একেবারে অনিন্দ সুন্দর, কাঞ্চন প্রভা, অপরূপা। মেঘা নিজেকে দেখে নিজেই মুচকি হাসলো। পর মুহূর্তে কপালে শুষ্ক ভাঁজ ফেলল। খোলা চুলে মানাচ্ছে না বোধহয়। সম্পূর্ণ শরীর তো চুল দিয়েই ঢেকে গেছে। হাঁটু ছড়িয়ে ঢেউ খেলে যাচ্ছে দীঘল কেশ গুচ্ছ। মেঘা কি কিছু একটা ভেবে চুলগুলো পেঁচিয়ে নিল, বাঁধলো একটা আলগা খোপা। মুক্ত কেশির আলগা খোপাটা আলগোচে স্থান নিল গলদেশের নিকট। একটা কাটা আটকালো খোপায়। আগলা খোপায় বাঁধন ছিঁড়ে একটু আধটু খুচরো চুল নেমেছে কপালের পাশ গড়িয়ে গ্রীবানিশে। এবার ঠিক লাগছে। গরমে ওভাবে চুল খুলে রাখাটা দায় হয়ে পড়বে। মেঘা শেষবার পরিমার্জিত হয়ে নিজেকে দেখল। অতঃপর তড়িঘড়ি করে বেরোলো বাইরে। মেঘাকে সিঁড়ি দিয়ে এগোনোর পথে করিডোরের শেষ প্রান্তে মুখোমুখি রুদ্রিক কবির রৌদ্রে উঠছিল উপরে। কালকের পর এখন এই বাড়ি ফিরল। অবস্থা কালকের ন্যায়। শরীরটা খানিক এলোমেলো, অগোছালো চুল, শুকনো মুখ। মেঘার সাথে শুরুতেই চোখাচোখি হলো তার। সেকেন্ড কয়েক মেঘা মূর্ত রাখলো দৃষ্টি, পরক্ষণে দৃষ্টি নামালো। তবে রৌদ্রের মাঝে ক্ষণিকের পরিবর্তনও দেখা গেল না। আর না পলক নাড়ল আখিদয়ে। হিম দৃষ্টিতে তাকিয়ে রইল সে। দেখে মনে হয় অনুভূতিহীন হয়ে তাকিয়ে আছে, তবে তা বোধহয় নয়। আকুল অনুভূতিতে তাকিয়ে আছে একজোড়া স্তব্ধ দৃষ্টি। মেঘা নীরবে পাশ কাটিয়ে পা এগোতে গেলেই রোজ ডাকলো খানিক, এই শোন। মেঘা দাঁড়ালো, ফিরে চায় লোকটার দিকে। রৌদ্রের চাহনিতে পরিবর্তন নেই। ঘাড় বাঁকিয়ে আবার তাকায় মেঘার দিকে, চেয়ে থেকে সময় পার করে বলল, শাড়ি পরতে কে বলেছে তোকে? মুখ কুঁচকে উত্তর করলো মেঘা, কে আবার বলবে? ইচ্ছে হয়েছে তাই পড়েছি। যা ইচ্ছে তাই করবি? করব। রোজও বোধহয় রাগলো না। মুখে মুখে তর্ক করার জন্য এতক্ষণে রেগে যাওয়ার কথা, তবে হিতে বিপরীত। শীতল চোখে চেয়ে এক পা এগুলো মেঘার দিকে, হাত বাড়িয়ে টান মেরে খোপার কাঁটাটা খুলে দিল। ঝরঝরে মেঘকন্যার মেঘবরণ চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়লো ছিপছিপে শরীরে দোল খেয়ে। মেঘা অগত বিরক্ত হলো, চোখ মুখ কুচকালো, ধীর স্বরে বলল রোজ, ইটস মাই চয়েস, যা এখন। শুভ্রর গালে মুখে হলুদ ছোঁয়ানো হয়েছে আলতো করে। স্টেজে বসে আছে সে। মেঘা সে কখন থেকে আদ্রকে খুঁজছে। অবশেষে খোঁজ পেয়ে গেল তাকে। গেট পেরিয়ে কানে ফোন গুজে কথা বলতে বলতে ভেতরে আসছে আদ্র। মেঘা চিকচিক করে উঠল। এক গাল হেসে শাড়ির কুচি সামলে তেড়ে এলো আদ্রের দিকে। মুখোমুখি দাঁড়াতেই পা থামালো আদ্র। ফোনে কথা শেষ করে কান থেকে ফোন নামালো। মেঘাকে আগাগোড়ে পরখ করে ভ্রু নাচিয়ে বোঝালো, কি হয়েছে? মেঘা আমতা আমতা করে বলল, একটা আবদার করবো, রাখবে? কি? উইল ইউ বি মাই ডান্স পার্টনার? প্লিজ ভাইয়া, শুধু একটা বার। আদ্র বুঝে ওঠে, রাগ দেখিয়ে বলল, কিসের নাচানাচি? কোনো নাচ গান হবে না, যেমন চলছে তেমনই থাক। না ভাইয়া, তুমি বুঝতে পারছো না, নাচ গান না হলে বিয়ে বাড়ির কোনো ফিলিংস আসে নাকি? কেমন তেজপাতা হয়ে আছে সব অ্যারেঞ্জমেন্ট। হোক, যায় এখান থেকে। এতগুলো মানুষের সামনে নাচবি তুই? তুমি সহ। আমি অসুবে নেই। ভাইয়া প্লিজ দেখো, টুকটুকি আমার সাথে বাজি ধরেছে। আমি তোমার সাথে পারফর্ম করলে ও আগামী 1 সপ্তাহ চকলেট ছুঁয়েও দেখবে না। আর এমনিতেই মুড খারাপ দুদিন থেকে, একটু মুডে আসতে চাইছি, প্লিজ না করো না। মেঘার কথা শেষ হতেই সিরাতের আগমন। পেছন থেকে ও বলে উঠল সে, মেয়েটা কত করে বলছে, শুনছিস না কেন? আশপাশ দেখে তো চেয়ে দেখতো, এটা কোন দিক দিয়ে বিয়েবাড়ি মনে হচ্ছে? বিয়েবাড়িতে একটু নাচ গান না হলে চলে?
কে আছে তোরা ছাড়া? আরেকটা তো পা মচকে বসে আছে। ও থাকলে মেঘাকে জোর করতো। মেঘা তোকে জোর করতো? একটা পারফর্ম করেই দেখা। আজও অবিশ্বাস্য দৃষ্টিতে বলল সচকিতে। আপু তুমিও? সিরাত এগোলো, মিটিমিটি হেসে বাড়ির সদরের দিকে চোখ ইশারা করে বলল, আমিও। ইশারা অনুযায়ী সামনে তাকাতেই রৌদ্রকে দেখলো আদ্র। বাড়ি থেকে সবে বেরিয়েছে সে। শটান হয়ে গার্ডেনের দিকে এগোচ্ছে। আদ্রকে এক পলক দেখেই পরক্ষণে মৃদু হাসল। আজও এক পলক চেয়েই পরক্ষণে মৃদু হাসলো অষ্টপিসে। সিরাতের দিকে চাইতেই আবারও হাসলো দুই ভাই বোন। আজও গলা খাকারি দিয়ে এক মুহূর্ত না ভেবে বলল সায় দিয়ে, চল মেঘ, নেচে দেখাই সবাইকে, আর সাথে কাউকে। মেঘা হকচকিয়ে গেল। এই ছেলে এতক্ষণ খুঁটকেড়ে ছিল, সে এখন এক কথায় রাজি হয়ে গেল। এমনকি মেঘার হাত টেনে স্টেজের দিকে এগোলো পর্যন্ত। মেঘা যেতে যেতে বলল সন্ধিহান হয়ে, ভাইয়া তোমাকে কি ভূতে ধরলো? হঠাৎ রাজি হয়ে গেলে যে? অন্যের কথায় ভূত চাপলো। এবার চল। পেছন থেকে চেঁচিয়ে বলল সিরাত, আমি গান চালিয়ে দিচ্ছি, তোরা যা। শুভ্রের ইশারায় স্টেজে উঠেছে রৌদ্র। হাসার চেষ্টা করে টুকটাক কথা বলল, এক্ষুনি বেরিয়ে যাবে আবার। বিয়েবাড়িতে অনেকের চোখে এখন রৌদ্রের দিকে। এক একজন এক এক দৃষ্টিতে তাকাচ্ছে। যদিও তারা মেহমান, কানাঘুষা করছে হয়তো। রৌদ্র এখানে থাকলে একটা বিপত্তি বাঁধিয়ে ফেলবে নিশ্চিত। 5 বছর আগে এরকমই একটা বিয়ের অনুষ্ঠানে বিপত্তি বাঁধানোর জন্য তোফায়েল কবির ছেলের গায়ে হাত তুলেছিলেন। পুরো বিয়ে বাড়ির সবার সামনে। রৌদ্র ভুলেনি। আর এখন সেরকম কিছু হোক সেটা চায় না ও। আর না, আবার সবার সামনে নিজেকে বাধ্য প্রমাণ করতে চায়। শুভ্র ওকে আটকানোর চেষ্টা করেও পারল না। কোনো দিকে না তাকিয়ে স্টেজ থেকে নেমে পকেট থেকে ফোন বের করতে করতেই বাইরের দিকে এগোলো রৌদ্র। অমনি পথে বাধা হয়ে দাঁড়ালো সিরাত। অলরেডি সাউন্ড বক্সে গান চালিয়ে দিয়েছে। গান চালানোর সাথে সাথে সমস্বরে একটা চিৎকার ভেসে আসলো স্টেজের দিক থেকে। রৌদ্র পাত্তা না দিলেও সিরাতের মুখোমুখি হয়েই থমকালো। মেঘে এসে বলল সিরাত, রৌদ্র কোথায় যাচ্ছিস আজ এই মুহূর্তে? গানের আওয়াজে বিরক্ত হলো রৌদ্র। খিটখিটিয়ে বলল, বেরোচ্ছি আমি। আরে যাচ্ছিসটা কোথায়? আচ্ছা যা, পরে কথা বলছি। আজ আর মেঘার পারফর্ম শুরু হয়ে গেছে মেবি। আমি যাই ওদিকটায়। সিরাত এই মুহূর্তে সময় পার করলো না। রৌদ্রের কপাল গুটিয়ে আসলো আপনা আপনি। কান খাড়া করলো, বোঝার চেষ্টা করলো কথার অর্থ। কানের তালে সবার চেঁচামেচি শুনে পথ উল্টে পা ঘুরিয়ে আবার স্টেজের দিকে এগোলো। সাউন্ড বক্সে ফুল সাউন্ডে গান বাজছে, আন্দার কিতনি গার্মি হাই। স্টেজে দুজন নৃত্যরত। আদ্রের জীবনের প্রথম পারফরমেন্স। জীবনের এর আগে নাচেনি কখনো। মেঘা আচমকা এমন গানের সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছে। সিরাত কি চালালো এটা? এই পর্যায়ে নিজেকে সামলে আদ্রকে টেনে নিয়েছে নিজের দিকে। গানের সাথে তাল মিলিয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। হাস্যোজ্জ্বল মুখে চেয়ে আছে সকলে। এতক্ষণে আমেজ জাগেছে। সাফা আর শুভ্র আদ্রকে দেখে চরম অবাক, সাথে বাড়ির বাকিরাও সবাই। একমাত্র ক্ষুব্ধ রৌদ্রই সকলের পেছনে দাঁড়িয়ে সে চেয়ে আছে অগ্নিদৃষ্টিতে। এতক্ষণে মুঠোফোনটা দফারফা হয়ে গেছে হাতের মুঠোয়। নাচের স্টেপে সাথে নিজের ভাই আর মেঘার মুখের উপচে পড়া হাসির ভিড়ে তড়িঘড়িয়ে রাগ বাড়ল আরও। শক্ত থেকে গুরুতর হলো চোয়াল। বিড়বিড়ি করলো দন্ত পিষে, ইভারা, আই ওয়ান্ট টু স্পেয়ার ইউ ইডিয়েট। ক্রোধে ওষ্ঠ দংশন করে নিজেকে এক মুহূর্ত সামলে নিল। পরক্ষণে আর পারল না। স্টেপ মেলাতে গিয়ে এক পর্যায়ে আজও মেঘার হাত ধরতেই আর সংযত রইল না বেপরোয়া রৌদ্র। চোয়াল খিচে সবাইকে উপেক্ষা করে দম্ভ ভরে পা চালিয়ে তেড়ে গেল স্টেজের দিকে। আজও মেঘাকে ঘুরিয়ে আবারও নিজের দখলে নেওয়ার আগেই মেঘাকে টেনে ধরল রৌদ্র। হ্যাচকা টানে এনে ফেলল আপনজন নিকটে। মেঘা হুমড়ি খেয়ে রৌদ্রের বুকে এসে আছড়ে পড়ল। নিমিষে ভড়কালো সকলে। আজও ঝাড়া মেরে এক পাশে দাঁড়ালো। চমকানোর অভিব্যক্তি প্রকাশ করলো নিজের মাঝেও। বন্ধ হলো গান। সব থেমে স্তব্ধ হলো পুরো গার্ডেন। মেঘা ভয় গিলে মুখ তুলতেই রৌদ্রর ক্রোধান্বিত চাপা অনলে ধমকালো, ইউ ইডিয়েট, তেরা হিরো ইধার হ্যায়। চলবে। কেমন লেগেছে পর্বটি জানাতে ভুলবেন না। আগামী পর্ব কি চাই?